নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি, কিন্তু তার সঙ্গে যদি শুভেন্দু দাদা জুড়ে দেন তাহলে ডেফিনেটলি মুমকিন হ্যাঁ। আজকে নতুন মন্ত্রিসভার পথ চলা শুরু হয়েছে, তারা দপ্তরে এসেছেন, কাজ হচ্ছে, মন্ত্রক ডিভাইড হচ্ছে এবং সেই জায়গাতেই বলেছিলাম না বন্দে ভারতের গতিতে কাজ করতে হবে, সেই বন্দে ভারতের গতিতে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যে মন্ত্রীরা শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন হয়ে গেছে এবং তারা দপ্তরে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার সঙ্গে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মায়েরা দিদিরা ৩,০০০ টাকা করে প্রতি মাসে এবার থেকে পাবেন। আর ওই লক্ষ্মীর ভাণ্ডার নাকি চলতো, ওইসব ভুলে যান, ওইসব দয়া দাক্ষিণ্য নয়। এবার সত্যি সত্যিই সশক্তিকরণ শুরু হবে, সেই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বাসে উঠলে মায়েদের দিদিদের বোনেদের আর কোনো ভাড়া লাগবে না, সেই নিয়েও সিদ্ধান্ত হয়ে গেছে। এবং সব থেকে বড় সিদ্ধান্ত যেটা আসছে সেটা হচ্ছে মনোজ কুমার আগরওয়াল, তাকে নিয়ে একটা কিন্তু বড় সিদ্ধান্ত এসছে। সব এক এক করে বলবো। একদিকে যখন সরকার বন্দে ভারতের গতিতে কাজ করছে তখন জনতার রোষ মমতার অভিষেকের উপর আছড়ে পড়ছে। পিসি ভাইপোর ঠিক কী হাল করেছে জনতা, সেই ছবিও দেখাবো এবং সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই রাজ্যে ফাইনালি আচ্ছে দিন এসে গেছে, এই রাজ্যে ফাইনালি পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই খবরের আপডেটগুলো দিই। প্রথমেই আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মন্ত্রিসভায় যারা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন, সেই 5 মন্ত্রী তাদেরকে কিন্তু আজকে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। প্রথমেই কথা বলবো দিলীপ ঘোষের। তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। সেই দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। কেননা পশ্চিমবঙ্গের 70% সেটা কিন্তু গ্রামীণ মানুষ, সুতরাং তাদের যে কাজ সেটা কিন্তু এবার দিলীপবাবুর হাত ধরে হবে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ থেকে আপাতত একমাত্র প্রতিনিধি এই মন্ত্রিসভায়। উত্তরবঙ্গকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে এবং আগের সরকারগুলোর মতো তারা যে আর ব্রাত্য থাকবে না, নিশীথ প্রামাণিককে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব কিন্তু নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল এই মন্ত্রিসভায় একমাত্র আপাতত নারী শক্তির প্রতীক হিসেবে রয়েছেন, সেই অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর, তার পাশাপাশি পুর বিষয়ক দপ্তর। অর্থাৎ এই যে বিভিন্ন পুরসভাগুলো রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেই সমস্ত দায়িত্বও কিন্তু অগ্নিমিত্রা পালের উপর পড়ছে। অশোক কীর্তনিয়া, যিনি মতুয়া সমাজের প্রতিনিধিত্ব করছেন, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে খাদ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর পাশাপাশি খাদ্য সরবরাহ এই দপ্তরও তার হাতে তুলে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তার হাতে রয়েছে। ক্ষুদিরাম টুডু আদিবাসী সমাজের প্রতিনিধি, সুতরাং আদিবাসী সমাজের কথা তার থেকে ভালো কে বুঝবেন। আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী করা হয়েছে, তার পাশাপাশি পর্যটন দপ্তরও তার হাতে তুলে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এই 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 ডিভিশন হয়েছে, কিন্তু এখনও অনেক দপ্তর তো বাকি থেকে গেল। অর্থ কার কাছে যাবে, স্বরাষ্ট্র কার কাছে যাবে, এই প্রশ্নগুলো ঘুরছে। তো দেখুন, মন্ত্রিসভার পুরো শপথ এখনও হয়নি। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় মোট 44 জন থাকতে পারেন, সুতরাং সেই দপ্তর কাকে কোথায় দেওয়া হবে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। আজকের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, হয়তো আগামীকাল সেগুলো ঠিক হয়ে যাবে, বাকি দপ্তর তখন বন্টন হবে। আপাতত এগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রেখে দিয়েছেন। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর আজকে উঠে আসছে মন্ত্রিসভার মন্ত্রক বন্টনের পরপরই, সেটা হচ্ছে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। আজকেই তাকে বৈঠকে ডাকা হয়েছিল। যেভাবে তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন, যেভাবে তিনি পশ্চিমবঙ্গ নিয়ে এতদিন কাজ করেছেন, সুতরাং তার হাতেই নতুন সরকারের যে মুখ্য সচিবের দায়িত্ব যেতে পারে, এই জল্পনাটা দীর্ঘদিন ধরেই চলছিল। বিশেষ করে সুব্রত গুপ্ত স্যার, তাকে যখন মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারপরে এই জল্পনাটা কিন্তু বাড়ছিল। এবার মনোজ কুমার আগরওয়ালজি আজকে এসেছিলেন নবান্নে, সেখানে দীর্ঘ বৈঠক হয় এবং আপনারা জানেন যে আজকে পুলিশের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। সেই বৈঠকেই আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত মনোজ কুমার আগরওয়ালের নামেই কিন্তু সেখানে কিন্তু শিলমোহর পড়েছে। ফলে সিইও পদ তাকে ছাড়তে হবে, তিনি এবার বাংলার উন্নয়ন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবেন, সেই জায়গাটাও কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপর যেটার দিকে আপনারা তাকিয়েছিলেন সেই জায়গাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছিল, যেখানে মায়েরা দিদিরা তারা 3,000 টাকা করে এবার থেকে পাবেন, তো সেটা ভোটের আগে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি কথা দিয়েছিল যে এই সরকার যখন তৈরি হবে 1 জুন যে যে টাকাটা ঢোকার কথা, সেখানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই ঢুকবে এবং সেখানে 3,000 টাকা করে পাবেন। তৃণমূল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যে নাকি মহিলাদের এই রকমের কোনো কিছু করে দেওয়া হয় না।
তো সেই সাম্মানিকের জায়গাটা যে বিজেপি ভুলে যায়নি, আজকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। দপ্তর বন্টন হচ্ছিল না বলে হয়তো প্রাথমিকভাবে ঘোষণা করেনি, কিন্তু আজকে দিন শেষ হওয়ার আগেই ঘোষণা হয়ে গেল 1 জুন থেকে মায়েরা দিদিরা যে টাকাটা পাবেন সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3,000 টাকা করে সেই অ্যাকাউন্টে ঢুকবে। এবং এখানে আরেকটা কথাও সরকার ঘোষণা করে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তাদের অ্যাকাউন্টেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চলে যাবে, তাদের নতুন করে ফর্ম ফিল আপ করার আর কোনো দরকার নেই। কিন্তু অনেকেই আছেন যারা এই পুরনো যে স্কিম ছিল যেটা আজকে পুরোপুরি হটিয়ে দেওয়া হলো, সেখানে যারা ফর্ম ফিল আপ করেননি তাদেরকেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তারাও কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা পাবেন। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা সংকল্পপত্রে ছিল, যে এবার থেকে মায়েরা দিদিরা বোনেরা তারা যদি সরকারি বাসে ওঠেন তাদের একটি পয়সাও আর ভাড়া হিসেবে দিতে হবে না। সেই সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল, প্রথম দিনেই জানিয়ে দিল যে না, সেটাও চালু হয়ে গেল। আর কোনো রকম মায়েদের দিদিদের সরকারি বাসে উঠলে কোনো ভাড়া দিতে হবে না, তারা নিঃসংকোচে যেখানে খুশি এই সরকারি বাসে কিন্তু পরিবহন করতে পারেন। খুব খুব গুরুত্বপূর্ণ একের পর এক সিদ্ধান্ত আসছে এবং মন্ত্রীরা দায়িত্ব পাওয়ার পরই কিন্তু ছুটে গেছেন। যখন এই প্রতিবেদন করছি তখন অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু ছুটে গেছেন পুরো এবং নগর উন্নয়ন দপ্তরে, এবং সেখানকার যারা অফিসিয়াল আছেন তাদের সঙ্গে বৈঠক করছেন, পুরো সিস্টেমটা কিভাবে চলে, কোথায় কি রয়েছে না রয়েছে সবটা বুঝে নিচ্ছেন। এই মন্ত্রীদের দায়িত্ব বুঝতে কতটা দিন হয়তো সময় লাগবে, কিন্তু তার মাঝখানেই বন্দে ভারতের গতিতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এদিকে যখন শুভেন্দু অধিকারীরা এই কাজটা করছেন তখন কিন্তু উল্টো দিকে জনতা জনার্দন এই এতদিনের চোর চিটিংবাজ ফেরেববাজগুলো যে বদমাইশিটা করেছে তাদেরকে কিন্তু সবক শেখাতে শুরু করেছে। আমি পরপর আপনাদের 3টে ভিডিও দেখাবো, সেখানেই বুঝবেন যে মানুষ কীরকম ক্ষিপ্ত হয়ে আছে। প্রথম যে ভিডিওটা দেখাবো সেটা এসছে বীরভূম জেলা থেকে। বীরভূমের যে জেলা পরিষদ রয়েছে সেখানে এতদিন নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র মমতার ছবি জলজল করে জ্বলছিল। দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি তাদের কারোর কোনো ছবি ছিল না, কিন্তু জনগণ সেটা ছাড়তে রাজি নন। তার ফলে তারা সরাসরি সেখানে পৌঁছে যান এবং স্পষ্ট ভাষায় জানান যে আপনারা যেরকম মুখ্যমন্ত্রীর ছবি রাখছিলেন, এক্ষেত্রে আমাদের যিনি সঠিক মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি নামের আগে ওই এক্স না লিখে ভাবছেন যে মুখ্যমন্ত্রী তিনি নন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তার ছবি তো রাখতেই হবে, কিন্তু তার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি সেটাও রাখতে হবে। এবং যেহেতু আমরা ভারত মাতাতে বিশ্বাসী, ভারত মাতার ছবিও তারা কিন্তু নিয়ে চলে এসছেন, সেটা লাগিয়েছেন। অর্থাৎ এই যে জোর করে মমতা ভেবেছিল না গদি আঁকড়ে বসে থাকবো, এই মানুষ লাত মেরে রাজনৈতিকভাবে তাড়ানোর পরও যে নামের আগে এক্স লেখেনি, ভেবেছিল এটা করলেই মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবে, সেই সব জিনিস হবে না। এই সব ছবি জোর করে ওই মুখে দাঁত বার করা ছবি সে তো পোস্টার ব্যানার হটেই গেছে, এবার সরকারি প্রতিষ্ঠান থেকেও মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলা শুরু হয়ে গেল। যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দেওয়া হয়েছে তারপরও নির্লজ্জের মতো যে গদি আঁকড়ে থাকতে চায় তাকে মানুষ কিন্তু সবক শিখিয়ে দিল। কিভাবে দেখুন বীরভূম জেলা পরিষদের ভেতরে আজকে ঠিক কী কাণ্ড ঘটেছে। এখানে উপরে প্রধানমন্ত্রী, এখানে আপনারা মুখ্যমন্ত্রী ছবি যেরকম লাগিয়েছিলেন সেরকম লাগাবেন। ওই উপরে ডান দিকে একটা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আর একদিকে দেশ মাতৃকার ছবি, ভারত মাতার ছবি। হ্যাঁ, আমরা কোথায় দিল্লি আসতে
ওখানে ওখানে ওই পিছনে দাঁড়া পিছনে দাঁড়া পিছনে দাঁড়া পিছনে দাঁড়া। দেখলেন বন্ধুরা কি কাণ্ড হলো। এবার আর একটা ভালো জিনিস দেখায়, এটা হচ্ছে এখন শহরের নতুন সেলফি জোন, পশ্চিমবঙ্গের নতুন সেলফি জোন, যেটা এতদিন বাবু সোনার জন্য, খোকা বাবুর জন্য দুর্গ করে রেখে দিয়েছিল মমতা সরকার। একটা এমপি, পাতি একটা এমপি, জেড প্লাস সিকিউরিটি পায়, সুতরাং তার সেই রকমই থাকা উচিত। কিন্তু না, পশ্চিমবঙ্গে থানায় থানায় পুলিশ নেই, মানুষের সুরক্ষা নেই, এখানে নারীদের সুরক্ষা নেই, কিন্তু ওই যুবরাজ তালপাতার সেপাই অভিষেক ব্যানার্জি তার এই শান্তিনিকেতন বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী দিয়ে তাকে সেখানে ঘিরে রাখা হয়েছে, সেখানে জ্যামার লাগিয়ে রেখে দেওয়া হয়েছে, রাস্তা অর্ধেকটা ব্লক করে রেখে দেওয়া হয়েছে। সেই সব এখন অতীত, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ফলে মানুষ গিয়ে টোন টিটকিরি করছে, অকাত বুঝিয়ে দিচ্ছে। আর এবার সেই অভিষেকের বাড়ির সামনে পথনাটিকা হলো, যেখানে একজন অভিষেক ব্যানার্জি সাজলেন এবং গণ আদালতে বিচার হলে মানুষের কি রায় হবে সেইটা সবার সামনে এলো। এবং পথ চলতি মানুষ, সাধারণ মানুষ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করলেন, দাঁড়িয়ে সেটা উপভোগ করলেন এবং জানিয়ে দিলেন এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই অভিষেক ব্যানার্জির শাস্তির ব্যবস্থা করতে হবে। এই পথনাটিকা করতে হচ্ছে। ক্ষমতার শীর্ষে থেকে দম্ভের শীর্ষে উঠে মানুষকে মানুষ না ভাবতে শেখা অভিষেক ব্যানার্জিকে কান মুলে ঠিক এইভাবেই মানুষ আজকে শিক্ষা দিচ্ছে। তার বাড়ির সামনে এই যে পথনাটিকা হয়েছে, দেখুন সেখানে মানুষের স্পিরিট, জনতার স্পিরিট এবং ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়া অভিষেক ব্যানার্জির হাল সাধারণ জনতা ঠিক কী করে দিয়েছে। যেহেতু অভিষেক ব্যানার্জি নিজের বিরুদ্ধে বিচার করছে, এটা গণ আদালত, এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার নয়, এটা গণ আদালতের বিচার। তাই গণ আদালতে যারা আছেন, আপনারাই বলুন কি করা উচিত। এদের শাস্তি দেওয়া উচিত, যাবজ্জীবন কারাদণ্ড দেশ থেকে বের করে দিন। কোনটা আপনারাই গণ আদালতে বলুন, কোন কাজটা করা উচিত। অভিষেককে এই দেশ থেকে ও ভারতকে চ্যালেঞ্জ করেছিল, তাই এই ভারত থেকেই ওকে বিচারিত করা হলো গণ আদালতের বিচার। আগে এই ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হবে, তারপরে ভারত থেকে বিচারিত হবে। আমি বাংলাদেশ যাব না, করে কে আছিস বাচ্চা পিসি কোথায় গেল রে? এই দড়িতে পড়িয়েছে ও পিসি। এই পুলিশ বাঁচা, পুলিশ অ্যারেস্ট, পুলিশ অ্যারেস্ট। এই ডিজে জয় বাংলা বলতে পারলাম, বেরোচ্ছে জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা। বাবা কি হয়ে গেল? আমাদের ঘটনাটিকা দেখলে খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনারা এইভাবে বিচার করুন। আমি তো অনেক ক্যালোরিয়া খেয়ে যাই, পাবলিক জবাই এত কিলো মেরে দিতে দেখলেন বন্ধুরা, এবার একটা আরও মজার জিনিস দেখায়। এই যে পয়মালটা কি দেখছেন, এর নাম হচ্ছে শৈলেন ভট্টাচার্য। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত আক্রমণ, কুৎসা, মিথ্যাচার করে গেছে এবং তৃণমূল কংগ্রেস জিতলে বিজেপি কর্মীদের, বিজেপি সমর্থকদের যে কী হাল করবেন, খেলা হবে, মানে ওই অভিষেক যেটা শিখে গিয়েছিল সেই হুঙ্কারের রাজনীতি চলছিল। আর আজকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। গেরুয়া জামা পরে গেরুয়া শিবিরের লোক সাজার চেষ্টা করা হচ্ছে এবং অমরনাথ শাখা মাননীয় বিধায়ক সমেত সামগ্রিকভাবে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, চোখ দিয়ে জল ভরে আসছে, ন্যাকামি চলছে, রাজনৈতিক ন্যাকামি। আজকে এই সব মালগুলো যদি জিততো, একটা হিন্দু সনাতনী কি পশ্চিমবঙ্গে বেঁচে থাকতো? প্রত্যেকের অবস্থা হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হয়ে যেত। কিন্তু
জনতা জনার্দন এদেরকে সেই অকাত বুঝিয়ে দিয়েছে। এই তোলামুলি হারবাদ বাহিনীকে কান মূলে হারিয়েছে, লাথ মেরে রাজ্য থেকে তাড়িয়েছে। আর তারপরে এই দেখুন হাত জোর করে কান্নাকাটি চলছে। যখন হুঙ্কার দিচ্ছিল, যখন হুমকি দিচ্ছিল, যখন ওই অভিষেক ব্যানার্জি ওই ওন্দাতে গিয়ে যখন লাফিয়েছিল, তখন এরাও কেন লাফাচ্ছিল? সেদিনকে মনে পড়েনি যে মানুষ শেষ কথা বলবে? ভেবেছিল ভোট লুট করে জিতে যাবে। আজকে সব কিছু দম্ভ বেরিয়ে গেছে। তৃণমূলীদের ঔকাত মানুষ বুঝিয়ে দিয়েছে। তাই কান্নাকাটিটা কীরকম করছে একবার দেখে নিন। আমার দীর্ঘ ২৬ বছরের রাজনৈতিক জীবনের সঙ্গে সঙ্গে ২০১৪ সালে আমি সোশ্যাল মিডিয়ায় পদার্পণ করেছিলাম। তো ২০১৪ সাল থেকে আমার সোশ্যাল মিডিয়ায় লড়াই আমি দলের পক্ষ থেকে রাখতাম, দলের পক্ষ থেকে বলতাম। এই মতো অবস্থায় আমি ওন্দা বিধানসভার আপামর জনগণ সঙ্গে সঙ্গে আমাদের ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা মহাশয়ের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আবেগবশত আপনার ব্যক্তিগত জীবন নিয়ে হয়তো আমি কটু কথা বলে ফেলেছি। তার জন্য আপনারা সবাই ওন্দাবাসী, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এ ভুল আশা করি আর জীবনে কোনো দিন হবে না, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। অর্থাৎ রাজ্যে একদিকে যেরকম নতুন সরকার, তারা শপথ নিয়েই এখানে দায়িত্ব বন্টন করেই একদম ঝড়ের গতিতে মানুষের উন্নয়নের কথা, মানুষের কাজের কথা সেটা করছে। একদিকে যেরকম অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে ক্লিন আপ করে সেটাকে সাজানোর চেষ্টা চলছে, অন্যদিকে জনতা জনার্দন এতদিনে তারা স্বাধীনতার স্বাদ পেয়েছেন, মুক্ত আকাশের স্বাদটা তারা পেয়েছেন। আর সেই জায়গা থেকে এই তোলামুলি হারমাতগুলোকে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মমতা অভিষেককেও কোনো রেয়াত করছে না। আর তাই অফিস থেকে মমতার ছবি ছুঁড়ে ফেলে দিচ্ছে, জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে মানুষ দেবে না। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে তাকে বোঝাচ্ছে গণ আদালতে অভিষেক ব্যানার্জির অবস্থাটা কি। মমতা, অভিষেক, এই তোলামুলি হারমাতগুলোর উপর মানুষের কি পরিমাণ ঘৃণা রয়েছে এই সব ছবি থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি ভারতীয় জনতা পার্টি এবং নবনিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে এরপরও কিন্তু কোনো পোস্ট পোল ভায়োলেন্স হয়নি। 2011-র পরবর্তী সময়টা শুধু মনে করুন, তৃণমূলী হারমাত, তৃণমূলী দস্যুগুলোর কথা শুধু মনে করুন, যেভাবে আমাদের মায়েদের, দিদিদের এরা হাল খারাপ করে ছেড়েছিল, তাদের সঙ্গে ওই চূড়ান্ত অন্যায় করেছিল, যেভাবে আমাদের ভাই, আমাদের বোনেদের রক্তের রাঙা হয়ে উঠেছিল বাংলার মাটি। সেই জায়গা থেকে 2026-এ এত বড় ম্যান্ডেট নিয়ে আসার পরও কিন্তু আটকে রেখে দেওয়া হয়েছে পুরো জায়গাটা। এবং শুধুমাত্র তাই নয়, কিছু কিছু জায়গায় কিছু তোলামুলি হারমাদ এখন গেরুয়া বসন পরে সাজতে চাইছে নব্য বিজেপি, আর তারাই অশান্তির বাতাবরণ ছড়াতে চাইছে। সরকারটা সবে শপথ নিয়েছে, কটা দিন যেতে দিন এইগুলোকেও কিন্তু উল্টা করকে সিধা কর দেঙ্গে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে গিয়েছিলেন, ঠিক সেই ঘটনাই ঘটতে চলেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ দেখছে অবশেষে ডবল ইঞ্জিন সরকারের স্বাদ, পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে অবশেষে স্বাধীনতার স্বাদ, উন্নয়নের গন্ধ মমা করছে। রাজ্য সরকার যেভাবে, যে স্পিরিটে প্রথম দিনেই তাদের কার্য শুরু করলো এবং যেভাবে পশ্চিমবঙ্গবাসীর কথা ভাবতে শুরু করলো, ডেফিনেটলি পজিটিভ ভাইবস আসছে। তবে আমাদের নজর কিন্তু থাকবে। সরকার ভালো করলে আমরা যেরকম পাশে আছি, সরকারের ভুল হলে আমরা কিন্তু সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য রয়েছি। এবং সেটার জন্য তৃণমূল আমলের যে অত্যাচার সহ্য করেছি, যদি এই আমলেও সেটা হয়, সেখানে কিন্তু আমাদের কেউ থামাতে পারবে না। আমি অন্তত এর প্রতিবাদ করে যাব। তবে আমার মনে হয় না, আমার বিশ্বাস আছে যারা মানুষের কথা ভাবে, মানুষের জন্য কাজ করে, তাদের জন্য এই জায়গায় যেতে হবে। কিন্তু কোনো দিন যদি যেতে হয়, পিছপা কিন্তু হব না। কি বলবেন নতুন সরকারের এই কার্যাবলী নিয়ে? এবং উল্টো দিকে জনতার যে রোষ আছড়ে পড়ছে এই হারমাত তৃণমূলের উপর, তা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।